উনি বলেন উনি অনেকগুলো বাজেট দিয়েছেন 2014 সালে, 2015 সালে, 2016 সাল, এই 3 বছরে, অর্থাৎ এই বছর সহ 5,000 কোটি টাকা উনি আপনাদের রিক্যাপিটালাইজেশনের জন্য দিয়েছেন, রিফাইন্যান্সিং করেছেন ব্যাঙ্কগুলোকে, অর্থাৎ মূলধন দিয়েছেন ব্যাঙ্কগুলোকে। এটা তার দেওয়ার কথা না, সরকারের দেওয়ার কথা না, এটা ট্যাক্স পেয়ারের মানি দেওয়ার কথা না। ওনার কোনো অধিকার নাই যে ডিপোজিটার্স মানি থেকে, ট্যাক্স পেয়ারের মানি থেকে আপনি এই যে লুটের টাকার আর যে ঘাটতি হয়েছে লুট করার কারণে সেটা পূরণ করবেন। কোন অধিকার আছে? ওনাকে তো আইনের আওতায় আনতে হবে, তাইলে ওনাকে তো আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি ক্রিমিনাল চার্জ আনা উচিত। উনি এটা কিভাবে প্রস্তাব করেন যে নৈতিকতা বিরোধী, এটা সমস্ত আইন বিরোধী। যে ভাষায় মাননীয় অর্থমন্ত্রীকে সমালোচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে অন্তত জিয়াউদ্দিন বাবলুর কাছ থেকে এই ভাষা আশা করি নাই। আমি যখন মাননীয় অর্থমন্ত্রী, আমি দুঃখিত যে তিনি এখানে উপস্থিত আছেন, তার সামনে আমি কথাগুলি বলছি। আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। তিনি একজন সৎ মানুষ। তার যে বই যখন পড়ি, যে আমার সোনালী দিনগুলো, ওনার দুটি বই কদিন আগে আমিও সেই উদ্বোধনের সময় মোরকু মঞ্চের সময় ছিলাম। ওনার সেটা হলো, একটা হলো স্মৃতিময় কর্ম জীবন, আর একটা হলো সোনালী দিনগুলো। পড়েন যে একজন মানুষ সে কীরকম লেখাপড়া জানে। আমরা তো পলিটিক্স করি, কয়টা বই লিখেছি, আপনি কতগুলি বই লিখেছেন। একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়। আপনি কি উন্নয়নের মহাসড়কে আছেন, নাকি দুর্গতির মহাসড়কে আছেন, নাকি দুর্যোগের মহাসড়কে আছেন, সেটা বিবেচনার বিষয়। বাজেট অফ ক্যালামিটি আমি বলবো, নট ন্যাচারাল ক্যালামিটি বাট ম্যানমেড ক্যালামিটি। মাননীয় অর্থমন্ত্রীর তৈরি একটি দুর্যোগ আক্রান্ত বাজেট। এটা দুর্যোগের বাজেট। 1 লক্ষ টাকা যে আছে তিনি নাকি সম্পদশালী। এখন সে গতকাল এক বক্তৃতা এক জায়গায় বলেছেন, পত্রিকায় দেখেছি, আকবরী শুল্কের নাম পরিবর্তন করবেন। এটা যে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন লাগলে সে কানাই থেকে যাবে, সে পদ্মলোচন হবে না। এই হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর আমাদের কাছে ধূম্রজাল সৃষ্টি করে লাভ কি? আমরা 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 এই সংকট থেকে মুক্তি চাই। আমরা তাই মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, অনেক হয়েছে, অনেক বছর তো বাজেট দিয়েছেন, আর কি দরকার? বিদায় নিন, আপনি মুক্তি দিন দেশের মানুষ, 16 কোটি মানুষকে। আপনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন সসম্মানে, পদত্যাগ করে চলে যান। আপনার আর কত হবে? অনেক বয়স হয়েছে, আপনি অশীতিবর মানুষ, আপনাকে শ্রদ্ধা করি। আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আর অর্থমন্ত্রী বিদায় চাচ্ছি, আমি আকুল আবেদন জানাচ্ছি যে সম্মানের সাথে যেন উনি পদত্যাগ করে উনি চলে যায়। এটা তো উন্নয়নের মহাসড়কের বাজেট নয়, সীমাহীন করের মহাসড়কের বাজেট। এই সীমাহীন করের মহাসড়কের বাজেট থেকে আমরা মুক্তি চাই। আপনারা যখন বয়স নিয়ে কথা বলেন, আপনাদের যে নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তার বয়সের কথা চিন্তা করেন না? যার নেতৃত্বে আপনি আপনার দল করেন, তার বয়স তো মাননীয় অর্থমন্ত্রী থেকে 5 বছর বেশি। যিনি আপনাকে একবার সাধারণ সম্পাদক মহাসচিব বানায়, আবার বাদ দেয়, আবার রুহুল আমিনকে হাওলাদারকে বাদ দেয়, আবার বানায়। এই ক্ষমতাশালী লোকটি, তিনি তো আপনাদের নেতা। 1,16,000 কোটি টাকা আপনার খেলাপি ঋণ, 1,16,000 কোটি খেলাপি ঋণ ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। তার মধ্যে আপনারা 42,000 কোটি টাকা অবলম্বন করেছেন। কার টাকা অবলম্বন করেছেন? ব্যাংকে তো সরকার টাকা দেয় না, ব্যাংকে তো আমানতকারীদের টাকা, এটা তাদের গচ্ছিত টাকা, সেই টাকা লুটপাট হচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন, আমরা নিজেরও মঞ্চে অনেকে এই বাজেটের সমালোচনা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাজেট আমাদের ক্যাবিনেটে অনুমোদিত। এ কথা কালকে জনাব ফিরোজ বলেছেন, সঠিকভাবে বলেছেন যে ক্যাবিনেটে অনুমোদিত। আমি তার এই যেখানে লেখা আছে, আপনাদের বক্তৃতাগুলো আমি পড়েছি। বাজেট পেশের আগে আমরা ক্যাবিনেট মিটিং করি, সেখানে বাজেটটি অনুমোদিত হয়।
সেই বাজেটের অনুমোদনের সময় আমিও মন্ত্রী হিসেবে উপস্থিত থাকি। আমার যদি কোনো কথা থাকে, দ্যাট ইজ দি প্রপার প্লেস হোয়ার আই ক্যান সে যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। কিন্তু পাশ হয়ে যাবার পরে সংসদ সদস্যবৃন্দ যারা আছেন তারা বলতে পারেন। কিন্তু আই অ্যাম অলসো এ পার্ট অফ দিস বাজেট। এবং আপনারা লক্ষ্য করেন বাজেটটা কিন্তু দিয়েছে প্রস্তাবিত বাজেট, এটা প্রস্তাব, দিস ইজ নট ফাইনাল। সুতরাং আমার যদি কোনো কথা থাকে বাজেট নিয়ে, হ্যাঁ, যেমন আবগারি কথা, সেভিং সার্টিফিকেট বা ভ্যাট, এটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের অভিভাবক, যার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ। আজকে সেখানে আপনারা কেউ কেউ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন কেন? মাননীয় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কেন? তাহলে সেই পদত্যাগ আপনারা আমারও দাবি করতে পারেন, কারণ আই এম অলসো পার্ট অফ দিস বাজেট। এখানে বাজেটটা প্লেস করা হওয়ার পরে আলোচনা হয়, আলোচনা হওয়ার পর আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আজ দেশ এই অবস্থানে এসেছে, যিনি আজকে শুধু বাংলাদেশের নেতা নন, যিনি আন্তর্জাতিক বিশ্বের একজন খ্যাতিমান নেতা, তিনি নিজে বলেছেন বাজেট পেশের পরে যে যদি কোনো সমস্যা থাকে, জনগণের উপরে যদি করের বোঝা আসে বা ব্যাংকের ওইসব বিষয়াদি নিয়ে তিনি সেগুলি দেখবেন। তার মানে আপনাদের এই আলোচনাটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। আলোচনা আপনারা করবেন, অফকোর্স করবেন। আপনার সমালোচনা যে এখন জনাব ফখরুল ইমাম সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে, তিনি একটা নেগেটিভ সাইড তুলে ধরেছেন সুন্দরভাবে, বাজেটের নেগেটিভ, কিন্তু বাজেটের যে পজিটিভ এটাকেও তুলে ধরেন। এই বাজেট থেকে সব শুধু নেগেটিভই, এটা কোনো পজিটিভ নাই। এই যে গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এই গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এটা যদি আপনি স্টপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে মধ্যের দেশে যেতে পারবেন না। আপনি ওই গ্রোথ রেট নিয়ে আত্মতুষ্টি লাভ করতে পারেন, আপনি গ্রোথ রেট নিয়ে আপনি একটা সেলফ কমপ্লেসেন্সির মধ্যে আসতে পারেন, কিন্তু এটা একটা আত্মপ্রতারণার স্বামী। এবং একটি প্রকৃতপক্ষে মাননীয় অর্থমন্ত্রী নিজেকে আত্মপ্রতারিত করছে, একই সাথে আমাদেরকে প্রতারিত করছে, দেশবাসীকে প্রতারিত করছে। যে আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আমি আজকে নিয়ে এসেছি। আপনারা যখন হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু মাননীয় মন্ত্রী, তিনিও মন্ত্রী ছিলেন, জনাব জিয়াউদ্দিন বাবলু আপনি মন্ত্রী ছিলেন, জনাব ফিরোজ আপনি মন্ত্রী ছিলেন। আপনাদের সময় 89-90 শেষ বছরে আপনাদের রাজস্ব আদায় হয়েছিল 5,292 কোটি টাকা, 5,000। আর বিএনপির শেষ অর্থাৎ 6-7 হয়েছিল 37,000। আর সেটা গত 16-17 অর্থ বছরে হয়েছে আমাদের, অর্থ বছরে আমাদের সেটা বৃদ্ধি হয়েছে 2,48,000 কোটি টাকা। তা আপনারা কোথায়? হ্যাঁ, সেটা আসেন 10,000 টাকা, আপনাদের 5,000, 10,000 টাকা বাজেট ছিল। তার মানে দেশটা আজকে কোথায়? আপনি এক জায়গায় তো হিসাব করবেন। মাননীয় স্পিকার, আমরা যখন 2009 সালে 6ই জানুয়ারি সরকার গঠন করা হয়, তখন আমাদের রপ্তানি ছিল, আমরা যেটা পেয়েছি সেই বছর অর্থাৎ 8-9 অর্থ বছরের রপ্তানি ছিল $14 বিলিয়ন। সেটা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে $34.26 বিলিয়ন। এবং এবছর যেটা টার্গেট হয়েছে $37 বিলিয়ন। এবং আমরা 2021 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দিয়েছেন, ভিশন 2021। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যময়ের দেশ। এই যে আজকে এই যে রূপকল্প, এই রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী প্রণয়ন করেছেন, এই রূপকল্প প্রণয়নের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন। আর ওনার সেই মেগা বাজেট, চমৎকার বাজেট, উন্নয়নের মহাসড়কের বাজেট দেওয়ার পরে হচ্ছে 300 কোটি টাকা, অর্থাৎ শেয়ার মার্কেট আরো ডাউন হয়ে গেছে। এবং দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দিস ইজ হচ্ছে উন্নয়নের মহাসড়কের বাজেট মাননীয় অর্থমন্ত্রী। আমরা কি বলবো, কি বলে সেলুকাস ওই আলেকজান্ডার বলেছিলেন
সেলুকাস বিচিত্র এই দেশ, বিচিত্র মন্ত্রী এবং তার বিচিত্র বাজেট। এবং বাজেট দিয়েছেন আপনাদের আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। মাননীয় সংসদ সদস্য যারা এখানে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন, আমি নিজে বিশ্বাস করি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বিরাজ করছেন এবং তিনি এই দেশের মানুষ কি চায় তিনি জানেন। 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণ দেবেন, বাজেটের উপরে সমাপনী ভাষণ দেবেন। সেই বাজেটে তিনি মাননীয় অর্থমন্ত্রীকে বলবেন যে আপনি এইটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। এবং আমার বিশ্বাস জন্মেছে যে এমনভাবে বাজেটটা অনুমোদিত হবে যে বাংলাদেশের মানুষ এই বাজেটকে শুধু প্রশংসা করবে না, বলবে যে এটা সকল আমলের থেকে শ্রেষ্ঠ বাজেট। যে ব্যাংকের যে কথা আপনারা বলেছেন, এই যে 2000 কোটি টাকা ব্যাংকে দেওয়া হয়েছে, আমি নিজে একটা জিনিস মনে রাখবেন যে আমি অন্যায়কে সমর্থন করি না। ব্যাংকে আপনার ব্যাংক নিয়ে আলোচনা করেছেন, এটা ঠিক। ব্যাংকে কিছু দুর্ঘটনা ঘটেছে, এটা সত্য, এবং এগুলি প্রত্যাশা মানুষ করে না এবং এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা দেশটাকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি। আজকে এই বাজেটের সবচেয়ে বড় যেই সামাজিক খাত, যেখানে আমরা অধিক বরাদ্দ আমরা দিয়েছি সামাজিক খাতে, দারিদ্র্য বিমোচনের জন্য ডক্টর রাজ্জাক তিনি বলেছেন 43 থেকে 23 এবং আমরা 13তে নামে আনব এবং 2030 সালে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা টার্গেটে পৌঁছব তখন হতদরিদ্রের সংখ্যা হবে <3%। আমরা 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেদিন সেই কথা বলেছেন এবং এটা বাস্তব, এটা সম্ভব। গতকাল আমাদের যে একনেকের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমাদের এই যে ট্রান্সমিশন লাইন নিয়ে আমরা কত কাজ আমরা করে চলেছি। আজকে লক্ষ্য করেন মাননীয় অর্থমন্ত্রী তিনি আমাদের মুখপাত্র, অর্থাৎ বাজেটটা আমাদের সকলের, আমরা যারা সরকার আমাদের, কিন্তু এটা আমাদের পক্ষ থেকে তিনি পেশ করেন এবং আপনাদের কাছে পেশ করার মানে হলো এটা প্রস্তাব যে আপনারা গঠনমূলক আলোচনা করবেন এবং আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে আমরা জাতির সামনে বাজেটটা আমরা পাশ করব।